আসসালামু আলাইকুম। আজকের আলোচনা মহাবিশ্বের বিশালতা নিয়ে। এর ভিত্তিতেই আমরা বোঝার চেষ্টা করব এই মহাবিশ্বের স্কেল আমাদের বাড়ি পৃথিবী থেকে শুরু করে মানে একদম শেষ সীমানা পর্যন্ত। হ্যাঁ, আর এই যাত্রায় আমরা এমন সব দূরত্ব দেখব, এমন কিছু ধারণা পাবো যা হয়তো স্থান আর তাতে আমাদের নিজেদের অবস্থান নিয়ে আমাদের চিন্তা ভাবনাকেই বেশ নাড়া দেবে। দেখা যাক কিভাবে মাপা হয় এই সব দূরত্ব, আর কি বা জানায় সেগুলো আমাদের। তাহলে শুরু করি একদম কাছে দিয়ে। চাঁদ পৃথিবী থেকে দূরত্বটা কত বললেন? প্রায় 3,84,000 কিলোমিটার। হ্যাঁ, ঠিক তাই, 3,84,000 কিলোমিটার। ব্যাপারটা এভাবে ভাবুন, যদি ঘন্টায় 100 কিমি বেগে গাড়িও চালান, চাঁদে পৌঁছাতে 160 দিনেরও বেশি লেগে যাবে। 160 দিন? আচ্ছা, আর চাঁদ থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগে, মানে ওই দূরত্ব থেকে? ভাবুন, মহাশূন্যের ওই বিশাল কালো পর্দার সামনে আমাদের পৃথিবীটা ছোট্ট একটা নীল সবুজ মার্বেলের মতো ভাসছে। বেশ ভঙ্গুর মনে হয়। আমাদের চেনা জগৎটা তখন কত ছোট লাগে। এটাই বোধহয় প্রথম উপলব্ধি এই বিশালতার যাত্রায়। চাঁদের পর তাহলে সূর্য, সেটা তো আরো অনেক দূরে, প্রায় 150 মিলিয়ন কিলোমিটার, তাই না? হ্যাঁ, 15 কোটি কিলোমিটার। জ্যোতির্বিজ্ঞানীরা এই দূরত্বটাকেই বলেন এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা AU। এটা একটা মাপকাঠি। আর এই দূরত্ব থেকে আলো আসতে সময় নেয় 8 মিনিট 20 সেকেন্ড। কিন্তু আচ্ছা, প্লেনে গেলে কত সময় লাগবে বললেন? একটা সাধারণ বাণিজ্যিক জেট প্লেনে প্রায় 19 বছর। 19 বছর শুধু সূর্য পর্যন্ত যেতে? ঠিক। আর এই AU এককটা খুব দরকারি সৌরজগতের ভেতরের দূরত্বগুলো মাপার জন্য, মানে গ্রহাণু বা অন্য গ্রহ, এদের দূরত্ব বোঝাতে বেশ সুবিধে হয়। না হলে কিলোমিটারে বলতে গেলে সংখ্যাগুলো বড্ড বড় হয়ে যায়। বুঝতে পারছি। আচ্ছা, সৌরজগতের আরো বাইরের দিকে যদি যাই, ধরুন মঙ্গল, বা একদম বাইরের দিকের নেপচুন, মঙ্গলের দূরত্বটা তো বেশ বদলায়। পৃথিবী থেকে যখন সবচেয়ে কাছে আসে তখন প্রায় 5.5 কোটি কিমি, মানে 54.6 মিলিয়ন কিলোমিটার। আবার যখন দূরে যায় তখন তো 400 কোটি কিলোমিটারও পার হয়ে যায়। ও আচ্ছা, আর নেপচুন? নেপচুন সে তো গড়ে প্রায় 450 কোটি কিলোমিটার দূরে। সূর্য থেকে আলো ওখানে পৌঁছাতে সময় লাগে 4 ঘন্টা 15 মিনিটের মতো। 4 ঘন্টা 15 মিনিট। আর মানুষের তৈরি সবচেয়ে দূরের জিনিস ভয়েজার 1, সেটা এখন কোথায়? ভয়েজার 1 তো এখন 2200 কোটি কিলোমিটারেরও বেশি দূরে চলে গেছে। ভাবা যায়? আর এই ভয়েজার 1ই তো সেই বিখ্যাত ছবিটা তুলেছিল, প্যাকাশে নীল বিন্দু। হ্যাঁ ঠিক, কার্ল সেগানের অনুরোধে প্রায় 600 কোটি কিলোমিটার দূর থেকে তোলা। ওই ছবিটা দেখলে বোঝা যায় এই বিশাল মহাবিশ্বে আমাদের পৃথিবীটা সত্যি একটা ছোট্ট বিন্দু মাত্র। আর এটা মনে করিয়ে দেয় যে এই গ্রহটাকে রক্ষা করাটা কতটা জরুরি। একদম। এই স্কেলটা আমাদের শুধু অবাকই করে না, দায়িত্ববানও করে তোলে। আচ্ছা, এবার সৌরজগতের বাইরে যাওয়া যাক। তখন তো আর কিলোমিটার বা AU দিয়ে কাজ চলবে না। আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র আলফা সেন্টোরি, সেটার দূরত্ব কত? সেটা প্রায় 4.4 আলোকবর্ষ দূরে। মানে আলো 1 বছরে যে দূরত্ব যায় সেই হিসাবে 4.4 বছর। কিলোমিটারে বললে প্রায় 41 লক্ষ কোটি কিলোমিটার। 41 লক্ষ কোটি? এখানেই তাহলে আলোকবর্ষ এককটা জরুরি হয়ে পড়ে, তাই না? ঠিক তাই। আলো 1 বছরে প্রায় 9.5 লক্ষ কোটি কিলোমিটার পথ যায়। এই দূরত্বটাকেই 1 আলোকবর্ষ বলে। আর আলফা সেন্টোরির দূরত্ব এতটাই যে ভয়েজার 1-এর মতো দ্রুতগামী যানকেও ওখানে পৌঁছাতে প্রায় 70,000 বছর লেগে যাবে। 70,000 বছর শুধু কাছের তারায় যেতে? তাহলে আমাদের নিজেদের গ্যালাক্সি মানে মিল্কি ওয়ে, সেটার এমাথা ও মাথা পাড়ি দেওয়ার কথা তো ভাবাই যায় না। মিল্কি ওয়ে কত বড়? ঠিক, মিল্কি ওয়ের ব্যাস প্রায় 1 লক্ষ আলোকবর্ষ। আর এতে নক্ষত্র আছে কয়েকশো বিলিয়ন, মানে 20 থেকে 40,000 কোটির মতো। 1 লক্ষ আলোকবর্ষ। আর এর মধ্যেই তো সেই হিউম্যান রেডিও বাবলের ধারণাটা আসে। হ্যাঁ, মানে গত 100 বছরে মানুষের পাঠানো রেডিও বা টিভি সিগন্যাল পৃথিবী থেকে প্রায় 100 আলোকবর্ষ ব্যাসার্ধের একটা গোলক তৈরি করেছে। এই বুদবুদের বাইরে কিন্তু আমাদের কোনো চিহ্নই পৌঁছায়নি এখনো।
আমাদের সব হইচই, সব ইতিহাস, সব ওইটুকু জায়গার মধ্যেই। অবিশ্বাস্য, 100 আলোকবর্ষকেও ওইটুকু জায়গা বলছেন। আচ্ছা, মিল্কি ওয়ের বাইরে কি আছে? মানে গ্যালাক্সিরা কি একা একা থাকে? না না, গ্যালাক্সিরাও দল বেঁধে থাকে। আমাদের মিল্কি ওয়ে যেমন লোকাল গ্রুপ নামের একটা গ্যালাক্সি গুচ্ছের অংশ। এটা ধরুন আমাদের গ্যালাকটিক পাড়া। এর ব্যাস প্রায় 1 কোটি আলোকবর্ষ, আর এতে 50টারও বেশি গ্যালাক্সি আছে। লোকাল গ্রুপ, আচ্ছা, এর চেয়েও বড় কিছু আছে? আছে তো। এই লোকাল গ্রুপ আবার আরো বড় একটা কাঠামোর অংশ, যার নাম ভার্গো সুপারক্লাস্টার। এর ব্যাস প্রায় 11 কোটি আলোকবর্ষ, আর এতে হাজার হাজার গ্যালাক্সি আছে। হাজার হাজার গ্যালাক্সি, তার মানে সুপার ক্লাস্টার। ভার্গোর চেয়েও বড় কিছু? হ্যাঁ, ভার্গো সুপারক্লাস্টারও আসলে আরো বিশাল এক কাঠামোর অংশ, যার নাম ল্যানিয়াকিয়া সুপারক্লাস্টার। হাওয়াইয়ান ভাষায় এর মানে বিশাল স্বর্গ। এর ব্যাস প্রায় 50 কোটি আলোকবর্ষ। আমাদের লোকাল গ্রুপ, ভার্গো সুপারক্লাস্টার সব এর ভেতরে। 50 কোটি আলোকবর্ষ, মাথা ঘুরে যাচ্ছে। এই ল্যানিয়াকিয়ার ভেতরে কি বিশেষ কিছু আছে? হ্যাঁ, এর কেন্দ্রের দিকে আছে গ্রেট অ্যাট্রাক্টর নামে এক বিশাল মহাকর্ষীয় অঞ্চল। ঠিক কি আছে ওখানে, মানে কোনো বিশাল ভরের বস্তু নাকি অন্য কিছু, সেটা এখনো রহস্য। কিন্তু ওটা আমাদের লোকাল গ্রুপ সহ লক্ষ লক্ষ গ্যালাক্সিকে নিজের দিকে টানছে। আমরা সবাই যেন একটা বিশাল মহাজাগতিক স্রোতে ভেসে চলেছি। গ্রেট অ্যাট্রাক্টর, দারুণ ব্যাপার। তাহলে এই সব সুপার ক্লাস্টার পেরিয়ে আমরা কোথায় পৌঁছাই? মানে আমরা যতদূর দেখতে পাই সেই পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের শেষ সীমানাটা কোথায়? পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের ব্যাস প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ, মানে 930 কোটি আলোকবর্ষ। 930 কোটি আলোকবর্ষ। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। মহাবিশ্বের বয়স তো প্রায় 13.8 বিলিয়ন বা 1380 কোটি বছর, তাই না? তাহলে এর ব্যাস 930 কোটি আলোকবর্ষ হয় কি করে? আলো তো 1380 কোটি বছরের বেশি ভ্রমণ করতে পারার কথা নয়। ঠিক ধরেছেন, এখানেই আসে মহাজাগতিক সম্প্রসারণের ধারণা। বিগ ব্যাংয়ের পর থেকে শুধু বস্তুকণাগুলোই দূরে সরছে না, তাদের মাঝখানের স্থান নিজেই প্রসারিত হচ্ছে। স্থান প্রসারিত হচ্ছে? হ্যাঁ, আর মহাবিশ্বের কিছু দূরের অঞ্চল আমাদের থেকে এত দ্রুত দূরে সরে যাচ্ছে যে তাদের আলো কখনোই আমাদের কাছে পৌঁছবে না, কারণ ওই সব জায়গায় স্থান প্রসারণের গতি আলোর গতির চেয়েও বেশি। তার মানে আমরা যা দেখি সেটা আসলে পুরো মহাবিশ্ব নয়, শুধু তার একটা অংশ। একদম, শুধু পর্যবেক্ষণযোগ্য অংশটা। এর বাইরে কি আছে, মহাবিশ্ব সসীম না অসীম, সেটা আমরা জানি না। তাহলে এই যে আমাদের ছোট্ট নীল বিন্দু থেকে যাত্রা শুরু করে আমরা মহাবিশ্বের পর্যবেক্ষণযোগ্য প্রান্ত পর্যন্ত এলাম, এটা ভাবলে সত্যিই কেমন যেন লাগে। নিজেদের অস্তিত্বটাকে অন্যরকম মনে হয়। অবশ্যই। মূল উপলব্ধিটা হলো এর বিশালতা, এর অপরিমেয় ব্যাপ্তি, আর কিভাবে এই আলোকবর্ষ, সুপার ক্লাস্টার, মহাজাগতিক সম্প্রসারণ, এই ধারণাগুলো দিয়ে আমরা এই বিশালতাকে মাপার বা বোঝার চেষ্টা করছি। আমাদের বাড়িটা কিভাবে একটা গ্রহ থেকে বিন্দুতে, তারপর একটা গ্যালাক্সির অংশ, তারপর সুপার ক্লাস্টারের অংশ হয়ে গেল, আর শেষে এসে মনে হয় যে ওই পর্যবেক্ষণযোগ্য সীমানার ওপার আসলে কি আছে। সেই জায়গাগুলো যা আলোর চেয়েও দ্রুতগতিতে দূরে সরে যাচ্ছে, চিরকালের মতো আমাদের জানার বাইরে। হয়তো এই বিশাল পরম অজানার দিকটাই এই মহাজাগতিক স্কেল নিয়ে ভাবনার সবচেয়ে রোমাঞ্চকর, সবচেয়ে গভীর প্রশ্ন। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ।